আমন্ত্রণ নিউজ এক্সপ্রেসে দিনের ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে আপনাদের সাথে থাকছি আমি শাহনাজ শাহরিয়ার। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আলোচনার কোনো অগ্রগতি নেই। এক ব্রিফিংয়ে একথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আল কায়দা নিয়ে জাতিসংঘের রিপোর্ট আওয়ামী লীগের প্রোপাগান্ডা বলেও মন্তব্য করেছেন শামা ওবায়েদ। অভিযোগ করেন রোহিঙ্গা প্রত্যাবাসনের 12টা বাজিয়ে গেছে আওয়ামী লীগ। তারেক রহমানের ভারত সফর নিয়ে জল্পনা কল্পনার অবসান হয়নি এখনো। তিনি কি আদৌ যাবেন নাকি দুদেশের সম্পর্ক উন্নয়নের অপেক্ষা করবেন, এমন প্রশ্নের মুখোমুখি নিয়মিত হতে হচ্ছে দুই দেশের নীতি নির্ধারকদের। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকেও জবাব দিতে হয়েছে বাংলাদেশ ভারত সম্পর্ক ও তারেক রহমানের দিল্লি সফর নিয়ে। রণধীর জয়সওয়াল জানান, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে এই সফর নিয়ে নেই নতুন কোনো অগ্রগতি। তবে তিনি বলেন, বাংলাদেশের সাথে গঠনমূলক ইতিবাচক সম্পর্ক আশা করে ভারত। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখছে দিল্লি। The visit of the Prime Minister of Bangladesh on this particular matter. When I have an update, I will surely share with you. India desires positive, constructive and forward-looking relations with Bangladesh based on mutuality of interest and reciprocity. Our position on the press conference by the former Prime Minister needs no repetition. On the issue of extraditions, our consistent position has been, and you are well aware of that these requests are being examined as part of our established processes. একই বিষয়ে ঢাকার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছেও জানতে চাওয়া হয়। শামা ওবায়েদ জানান, প্রধানমন্ত্রীর সফর নিয়ে এখন পর্যন্ত নেই কোনো অগ্রগতি। প্রাইম মিনিস্টারের ভিজিট নিয়ে কোনো আপডেট আমার কাছে নাই। প্রাইম মিনিস্টারের ভিজিট যখন যেই দেশে ঠিক হবে, প্রাইম মিনিস্টারের অফিস থেকে আপনারা জানতে পারবেন। সম্প্রতি রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের বিভ্রান্তিকর বিবৃতির জন্য দেশটির রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী বলেন, বাঙালি বলায় এর প্রতিবাদ জানিয়েছে ঢাকা। অভিযোগ করেন, চুক্তি করে প্রত্যাবাসনের 12টা বাজিয়েছে আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার সরকার দ্বিপাক্ষীয় চুক্তি করে এটা 12টা প্রথমেই বাজিয়ে দিয়েছিল। হ্যাঁ, যখন বিএনপি সরকার রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন করেছিল, তখন প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় উনি একটা ট্রাইপার্ট্রেট এগ্রিমেন্ট করেছিলেন। জাতিসংঘ ওয়াজ এ ভেরি অ্যাক্টিভ পার্ট অফ দ্যাট এগ্রিমেন্ট। তো সেই কারণে কিন্তু, এবং তখন উনি ওআইসির প্রত্যেকটি দেশকে এখানে, প্রত্যেকটা মাল্টিল্যাটারাল বডি কিন্তু এখানে ইনভলভ হয়েছিল, সেজন্য কাজে লেগেছিল, যেটা গত সরকার করতে ব্যর্থ হয়েছিল। আল কায়দা নিয়ে জাতিসংঘের রিপোর্টকে আওয়ামী প্রোপাগান্ডা বলেও মন্তব্য করেন শামা ওবায়েদ। এবং এটা তাদেরও একটা প্রোপাগান্ডা হতে পারে, তো সুতরাং সেটা আমাদের খতিয়ে দেখতে হবে। এবং মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের অবকাঠামো ও উচ্চ প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে দুটি যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন ভারতের ব্যবসায়ীরা। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠকে এমন দাবি জানিয়েছেন ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি CII এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। বৈঠকে জানানো হয়েছে, বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো খাতে বিনিয়োগ করতে চান ভারতের ব্যবসায়ীরা। সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে বা সরকারি বেসরকারি অংশীদারিত্ব PPPর মাধ্যমে এ বিনিয়োগ করতে চান তারা। এ সময় দ্বিপাক্ষিক বাণিজ্য সহজ করতে স্থলবন্দরের জটিলতা কাটানো এবং দক্ষতা বাড়ানোর দাবি জানানো হয়। এছাড়া 5 আগস্টের পর দুই দেশের মধ্যে তৈরি হওয়া দূরত্ব আর বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হবে বলে আশ্বস্ত করেন বাণিজ্যমন্ত্রী। সন্ধ্যায় ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর উদ্যোগে দুই দেশের শীর্ষ ব্যবসায়ীরা বৈঠক করবেন। ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিভাবে ভারতীয় বিনিয়োগকারীদের সম্পৃক্ত করা যায় বা ফিন্যান্স আনা যায়, সেই বিষয় নিয়ে ভারতীয় ব্যবসায়ীরা দুটো টাস্কফোর্সের প্রস্তাব দিয়েছেন। তো সেটা তারা আজকে FPCCর কাছে তুলবেন। সরকার প্রথম 6 মাসে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতির পূরণে ব্যর্থ হয়েছে বলে মনে করে জামায়াত। রাজধানীর মগবাজারে সরকারের 6 মাসের মূল্যায়ন নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, দলীয়করণের মাধ্যমে পুরনো ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি। অভিযোগ করেন, হীন উদ্দেশ্যে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে। তার দাবি, সিন্ডিকেট করে ফ্যামিলি ও কৃষি কার্ড দেয়া হচ্ছে, বঞ্চিত হচ্ছে প্রকৃত সুফলভোগীরা।
লাগাবার জন্য এবং আপনাদেরও সুবিধার্থে গণভোটের গণরায়ের ব্যাপারে সরকারের সরাসরি নেতিবাচক ভূমিকাই হচ্ছে সরকারের প্রথম ব্যর্থতা, যেটা জাতিকে এখন একটা সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ছাড়া সমস্ত সাংবিধানিক পদে দলীয় লোক নিয়োগ দেওয়ার পথকে উন্মুক্ত করে আলটিমেটলি বিএনপি জাতির কাছে দেওয়া ওয়াদাকে ভঙ্গ করেছে। রাষ্ট্রপতি পদে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আজ দুই প্রার্থীর কেউ প্রত্যাহার করেননি। ফলে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে আগামী বৃহস্পতিবার। আগারগাঁও নির্বাচন কমিশনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এসব তথ্য জানিয়েছেন। বলেন, এই নির্বাচনে ৩৪৯ জন ভোটারের জন্য ছাপানো হবে ব্যালট পেপার। আগামী বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এর আগে গত ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। দুজনার বাছাই পর্বে আমাদের প্রার্থিতা বৈধ পাওয়া গেছে। তাদের ভিতরে কেউই মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি। শেষ অনুযায়ী আমাদের আগামী নির্বাচন ২০ তারিখে যেটা অনুষ্ঠিত হবে, সেখানে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৫ আগস্টের পর কারাগার থেকে পালিয়ে যাওয়া ৬৯০ বন্দির হদিশ নেই। আর নরসিংদী কারাগার থেকে পালানো ১৬৬ বন্দির নথি নেই কারা অধিদপ্তরের কাছে। দেশের ৭৫টি কারাগারে বর্তমানে বন্দি ৯৮,০০০। বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে শীর্ষ সন্ত্রাসীদের। ২০২৪ সালের ৫ অক্টোবর রাজনৈতিক পট পরিবর্তন ও সরকার পতনের দিন নরসিংদী, শেরপুর ও সাতক্ষীরা সহ কয়েকটি কারাগারে হামলা ও ভাঙচুর করে বন্দীরা। পালিয়ে যায় ২,০০০-এর বেশি বন্দী, যার মধ্যে জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীও ছিল। সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক জানান, এখনও লাপাত্তা ৭০০-র মতো বন্দী। জানান, নরসিংদী কারাগার থেকে পলাতক ৬৬৬ জন বন্দির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই কারা অধিদপ্তরের কাছে। ৬০০-র কিছু অধিক বন্দী এখনো পলাতক রয়েছে। তার মধ্যে ৬০০-র মধ্যে আমরা ১৬৬ জনের আইডেন্টিটি ওই সময় জানেন আপনার নরসিংদীতে পুরো ভস্মীভূত করার কারণে আমাদের সার্ভার এবং ডাটা করার কারণে ১৬৬ জনের আইডেন্টিটি আমরা আসলে রিট্রিভ করতে পারি, যারা নরসিংদী থেকে পালিয়ে গিয়েছিল। বিভিন্ন জঙ্গি সংশ্লিষ্টর কারণে কারাগারে আটক ছিলেন। ৯ জন বন্দী পালিয়ে গিয়েছিলেন, তার মধ্যে ৬ জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং বাকি ৩ জন পলাতক রয়েছেন। কারাগারে থাকা আওয়ামী লীগ নেতাদের মোবাইলে কথা বলার বিষয়টি স্বীকার করেন কারা মহাপরিদর্শক। জানান, আগের চেয়ে কমেছে এই প্রবণতা। অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে না কাউকে। মোবাইল কথা বলছে, এটা 100% আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারছি না যে কথা বলছে না, বাট একই সাথে আমরা কোনোভাবে এটা ছাড় দিচ্ছি না। কাউকে কোনো এক্সট্রা বেনিফিট আমরা কাউকে বিশেষ সুবিধা দেওয়ার কোনো প্রবণতা কেউ যদি করে থাকেন, আমার কারারক্ষী যদি করে থাকেন, আপনি যে সংখ্যাটা দেখলেন প্রায় ১,০০০-এর অধিক কিন্তু পানিশমেন্ট পেয়েছে। জানান, দেশের কয়েকটি কারাগারে এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল জ্যামার ও বডি স্ক্যানার ব্যবহার শুরু হয়েছে বিভিন্ন কারাগারে। তৈরি থেকে শুরু করে ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। লালমনিরহাটে এক প্রবাসীর বাড়ি ভাঙচুর ও তার স্ত্রীর উপর হামলার অভিযোগ উঠেছে কৃষক দলের নেতার বিরুদ্ধে। দুপুরে কালীগঞ্জ উপজেলার দুহুলি গ্রামে এই ঘটনা ঘটে। অভিযোগ, কৃষক দলের নেতা শাহ আলম লাঠি দিয়ে ওমান প্রবাসী আব্দুল মান্নানের বাড়ি ভাঙচুর করেন। এ সময় বাড়িতে থাকা মান্নানের স্ত্রী রোজিনা বেগমকে মারধর করেন তিনি। গুরুতর অবস্থায় ওই নারীকে হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত শাহ আলম। জানা গেছে, দীর্ঘদিন ধরে আব্দুল মান্নানের সঙ্গে শাহ আলমের জমি নিয়ে বিরোধ চলছিল। দেশের ৪ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৮ জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানিয়েছে, টেকেরহাট থেকে গোপালগঞ্জ যাচ্ছিল যাত্রীবাহী বাস। বোলতলী এলাকায় ট্রাকের সাথে সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলে মারা যান ৩ জন। এদিকে মোটরসাইকেলে চাপাই নবাবগঞ্জের কানসার্ট থেকে নিজ বাড়িতে ফিরছিলেন শ্রমিক হাবিবুর রহমান এবং আবুল হায়াত। মুসলিমপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন কালভার্টের নিচে পড়ে যান তারা। এছাড়া সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে ২ এবং মুন্সিগঞ্জে প্রাণ গেছে একজনের। সড়কে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে ঢাকা, চট্টগ্রাম এবং বগুড়াতে চালু হলো বিশেষ বাস সার্ভিস। ঢাকায় 10টি এবং চট্টগ্রাম, বগুড়াতে 4টি রুটে
গোলাপি রঙের এই বাসের চালক ও কন্ডাক্টররাও নারী। রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ট্রাক ডিপো প্রাঙ্গণে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রী। যাত্রা শুরু করলো নতুন এক উদ্যোগ। গণপরিবহন ব্যবস্থাকে নারীবান্ধব করতে 3 জেলায় এখন থেকে চলবে বিশেষায়িত বাস। নারী যাত্রীদের ভোগান্তি কমাতে ও যাত্রা সহজ করতে ঢাকায় 10 এবং চট্টগ্রাম ও বগুড়াতে 2টি করে মোট 14টি বাস নিয়ে যাত্রা শুরু করলো নতুন এই সেবা। সকালে যার উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রী। 3 জেলায় 10টি ডিপো থেকে এই বাসে যাত্রী সেবা পাবেন 134টি স্টপেজের নারী যাত্রীরা। তবে এই সেবা মানসম্মত করে সচল রাখাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করেন মন্ত্রী। এই সেবাটা উত্তর আরো কিভাবে মানসম্মত করা যায়, আরো কিভাবে নারী বান্ধব পরিবেশে নারী যাত্রীদেরকে উৎসাহিত করা যায়, যে লক্ষ্যে এটা আমরা আজকে উদ্বোধন করছি, সেই সেবাটা যাতে অব্যাহতভাবে ক্রমান্বয়ে সমৃদ্ধ হয়, সে ব্যাপারে আমাদেরকে ঢেলে সাজাতে হবে বিআরটিসি। আগামী 6 মাসে এই বহরে 100 বাস যুক্ত করতে চায় সরকার। এর মধ্যে থাকবে ইলেকট্রিক বাস। যুগের সাথে তাল মিলিয়ে এই বিশেষ মহিলা বাস সার্ভিসের টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। তাছাড়া 3টি বাসে সিসি ক্যামেরা, প্রতিটি বাসে বিটিএস সংযোজন করা হয়েছে। আগে নারীদের জন্য বিশেষায়িত বাসের একাধিক উদ্যোগ নেওয়া হলেও তা বন্ধ হয়ে যায়। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।